আসসালামু আলাইকুম। তো এখন দেখবো ইম্পেরিক্যাল তৃতীয় ক্লাস। এটা হচ্ছে আপনার এই ইরানের যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আর কি। তো এটা ইরানের একটু রাজবংশ আমরা দেখি। সবার আগে ছিল এখানে সাফাভিদ বংশ আর কি, ছিল 1500 থেকে এরকম হচ্ছে আপনার 1700 পর্যন্ত এরা ইয়ে করছে আর কি, 1531 থেকে 1736। তো আপনার হচ্ছে সাফাভিদ, অটোমান আর হচ্ছে আপনার মোগল সাম্রাজ্য, যেগুলোকে বলা হয় গান পাউডার এম্পায়ার, ভারত সাম্রাজ্য হচ্ছে, এরা হচ্ছে বারুদের দ্বারা এরা হচ্ছে তাদের ইয়েটা রাষ্ট্রটাকে বাড়াইছে আর কি। তারপর হচ্ছে আপনার এই যে আপনার ইয়া আর কি, সাফাভিদের যে হচ্ছে আপনার প্রথম রাজা ছিল ইসমাইল, এই হচ্ছে ইসমাইল হচ্ছে আপনার এই আপনার সিয়ামতবাদটাকে এখানে আনছে আর কি। এরপর আছে আপনার কাজার রাজবংশ। কাজার হচ্ছে আপনার 1785 থেকে 1925 পর্যন্ত ছিল। এদের আমলে হচ্ছে আপনার হচ্ছে এই যে তেলখনি আবিষ্কার হয় কাজার আর কি। তো তখন আর কি ওই যে অ্যাংলো ইরানিয়ান ব্রিটিশ অয়েল কোম্পানি ছিল, ব্রিটিশ পেট্রোলিয়াম ছিল ওটার নাম। এখান থেকে কাজারের পতন হয়। এরপর হচ্ছে আপনার ওই যে পাহলবি বংশ আর কি আসে আর কি, শাহ বংশ যেটা আর কি, তারা আসে। তো এরা হচ্ছে ওই যে ইয়া চলায় আর কি, ওই যে তেলের আর কি মানে উৎপাদন হয়, সেখান থেকে এরা বেশ বিলাসবহুল জীবনযাপন করে। এদের বিরুদ্ধে বিদ্রোহ হয়, যে মোসাদ্দেক বিদ্রোহ করে, কিন্তু বিদ্রোহ করে সরকার গঠন করলেও পরবর্তী যুক্তরাষ্ট্রের চালে এই হচ্ছে আপনার ইয়া হয়, চলে যায়। পরে 1979 সালে হচ্ছে আপনার ওই যে ইয়া করে আর কি। আচ্ছা, এখানে অপারেশন অ্যাজাক্স বলা দরকার। এই অ্যাজাক্স হচ্ছে আপনার ওই যে মোসাদ্দেকের বিরুদ্ধে যেটা হয়েছিল, এটা হচ্ছে অপারেশন অ্যাজাক্স। মানে যুক্তরাষ্ট্র করছিল, ব্রিটিশরা করছিল। তারপর হচ্ছে আপনার এই যে এরপর ওই যে 1963 সালে হচ্ছে এই যে হোয়াইট রিভলিউশন করছিল যখন আয়াতুল্লাহ খোমেনি। তো খোমেনিকে কিন্তু ওই যে পরে ওই যে গ্রেপ্তার করে পরে আর কি তাকে নির্বাসনে পাঠানো হয়। 1978 সালে আবার সে ফিরে আসে। 1979 সালে হচ্ছে যে বিপ্লবের ডাক দিয়েছে, ডাক দেওয়া এখানে কিন্তু সে আর কি সফল হয়েছে পরে গণভোটের মাধ্যমে। এটা কিন্তু ইরান কিন্তু একটা হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র হয়ে গেছে। এবং এখানে কি হয়েছে তারপর হচ্ছে এই যে আপনার এখন দ্বিতীয় পর্ব দেখি আর কি। এখানে হচ্ছে যে বলিতার পারমাণবিক কর্মসূচির প্রকাশ। তো 1979 সালে হচ্ছে এরকম তারা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইয়ারা হচ্ছে আপনার মানে ইরানের পাবলিকরা যুক্তরাষ্ট্রের যে আপনার ইয়ে আছে, ওই যে দূতাবাস আছে, সেখানে আর কি হামলা করছিল আর কি, মানে ঘেরাও করছিল, জিম্মি করছিল সবাইকে। তো এগুলা থেকে আর কি ওই যে খমেনি তারপর যুক্তরাষ্ট্রকে গ্রেট সহায়তা বলে, এর মাধ্যমে একটা শত্রুতা তৈরি হয় আর কি। তারপর ইরানের উপর এরকম অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিছে আর কি যুক্তরাষ্ট্র, সবাই একঘরে করে দিছে। তারপর সুইফট থেকে বের করে দিছে। সুইফট হচ্ছে আপনার কি বলে এটাকে, যে হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন, অর্থাৎ যে হচ্ছে কোন ব্যাংক কার কার কাছে কতটুকু টাকা পাঠাচ্ছে, কার কতটুকু যাচ্ছে, কার মাধ্যমে যাচ্ছে, যেমন রেমিটেন্স আসতেছে কতটুকু আসতেছে, এটা আর কি বার্তাটা দেয় আর কি। ইন্টার কানেক্টর সিস্টেম, এটা হচ্ছে আপনার সুইফট। এটা কিন্তু এর মাধ্যমে কিন্তু টাকা পাঠায় না, কিন্তু টাকা পাঠানোর মেসেজটা হচ্ছে এখানে আসে আর কি। তো সুইফট থেকে ইরানকে বের করে দেয়। এরপর ইরান যুদ্ধ হয় আর কি, সেটা সীমান্ত নিয়ে আর কি। দেখছে যে হচ্ছে ইরান একটু দুর্বল, এই অবস্থায় হচ্ছে ইরাকের সাদ্দাম হামলা করে আর কি, ওই ইউএস সহায়তা করছিল আর কি। তারপর হচ্ছে এদিকে ইরান কিন্তু একটা প্রক্সি ওয়ার করে আর কি, দ্য এক্সিস অফ রেজিস্ট্যান্স আর কি এটাকে বলে আর কি, যে হচ্ছে বিভিন্ন অঞ্চলে যে ইয়েমেনে হুতি, তারপর হচ্ছে ইরাকে বিভিন্ন মিলিশিয়া, তারপর হচ্ছে লেবাননে হিজবুল্লাহ, ওদিকে হামাস, এগুলো কিন্তু হচ্ছে এই যে এরাই চালায়, ইরান চালায় আর কি। এগুলো বলে এক্সিস অফ রেজিস্ট্যান্স, প্রক্সি ওয়ার করে এগুলো দ্বারা আর কি। স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স আর কি, ওই যে সৌদি আরবের কমানোর জন্য। তো ইরান কেন পারমাণবিক কর্মসূচির দিকে অগ্রসর হয়, দেখা যাচ্ছে এখান থেকে এটা নিরাপত্তার প্রতিরোধ কৌশল আর কি, তারা ভাবে আর কি, যে হচ্ছে সব ইউএস হচ্ছে সব দিকে ঘিরে ফেলতেছে, এটা আমাদের একটা প্রতিরোধ কৌশল থাকবে আর কি। তো শুধুমাত্র কূটনীতি দ্বারা হবে না, সেখান থেকে আর কি এটা তারা বাছাই করে আর কি। আর আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষা, এদিকে আপনার সবাই ওইদিকে ইরানের বিরুদ্ধে, সৌদি আরব, তারপর ওইদিকে আপনার ধরেন ওই যে বাহরাইন, সংযুক্ত আরব, মানে সবাই কিন্তু এদের বিরুদ্ধে। তো ইরান দেখলো যে হচ্ছে তাদের যদি বেঁচে থাকতে হয় বা সার্ভাইভ করতে হয়, তাদের কিন্তু একটা ইয়া লাগবে আর কি। এই জন্য হচ্ছে তারা দেখলো কূটনীতির পক্ষে আর হচ্ছে না, আমাদের হচ্ছে একটা পারমাণবিক শক্তি হলে আমরা কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো সেখান থেকে কিন্তু এই আর কি এটা আসছে আর কি, ধারণাটা আসছে পারমাণবিক শক্তির, যে আন্তরিক শক্তির ভারসাম্য রক্ষা। কারণ এদিকে একাই হচ্ছে ইরান শিয়া, বাকি সবাই কিন্তু সুন্নি, এই জন্য সমস্যাটা হয়ে গেছে। আর হচ্ছে যুক্তরাষ্ট্রের চাপ, নিষেধাজ্ঞার মধ্যে শাসন ব্যবস্থা টিকে রাখার তাগিদ, অর্থাৎ যুক্তরাষ্ট্র কিন্তু চাপ দিচ্ছিল ব্যাংকিং লেনদেনে, তেল রপ্তানিতে, সব দিক দিয়ে চাপ দিচ্ছিল। তো এই অবস্থায় নিজেদেরকে টিকিয়ে রাখতে কিন্তু তারা কিন্তু এই ব্যবস্থাটা আর কি নেয়। তারপর হচ্ছে কূটনৈতিক দর কষাকষি হাতিয়ার, এটা কিন্তু এখন একটা কূটনৈতিক দর কষাকষি হাতিয়ার হয়ে গেছে, অর্থাৎ এর মাধ্যমে ইরান তার স্বার্থগুলো যুক্তরাষ্ট্রকে নিতে পারে। ওই যে জেসিপোয়া চুক্তি কিন্তু এর মাধ্যমে হয়েছিল আর কি, এটার মাধ্যমে সে কিন্তু বিভিন্ন স্যাংশন উঠাই দিয়েছিল আর কি। তারপর প্রযুক্তিগত ধারাবাহিকতা, বৈজ্ঞানিক স্বনির্ভরতা। তো আমরা কিন্তু ইরান কিন্তু এটার মাধ্যমে তাদের হচ্ছে বিজ্ঞানীদেরকে হচ্ছে স্বনির্ভর করছে, তারপর দেশকে স্বনির্ভর করছে। তারপর তাদের যে মানে জ্বালানির যে আলাদা একটা মানে বিকল্প, সেটা এখান থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে তারা ইয়ে করতে চাইছিল। তো এর মাধ্যমে কিন্তু তারা
এটা আর কি মানে পারমাণবিক যে আর কি ব্যবস্থা এই জন্যই তারা হচ্ছে এটা পরবর্তীতে আগাতে চাইছিল। আর জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক যৌক্তিকতা, তারা বিকল্প জ্বালানির একটা ব্যবস্থা করার চেষ্টা করছিল। জাতীয়বাদ, বিপ্লবী চেতনা আর হচ্ছে অভ্যন্তরীণ বৈধতা, অর্থাৎ হচ্ছে এর মাধ্যমে তারা হচ্ছে বৈদেশিক চাপের বিরুদ্ধে করতেছিল, জাতীয় একটা মর্যাদা আমরা এটা করছি আর কি, পারমাণবিক ডেভেলপমেন্ট করছি, এটা একটা কিন্তু মর্যাদার ব্যাপার। তো এটাও একটা কারণ ছিল। তারপর হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের বৈশ্বিক উদ্যোগসমূহ, ওই যে আপনার IAEA তারা তদারকি করছে 1970 সাল থেকে তদারকি করতেছিল, ভালোই করতেছিল, কিন্তু 2018 সালে ওই যে আপনার ট্রাম্প বের হওয়ার পর থেকে এটা কিন্তু আর চলে না আর কি, ইরানও আর সহায়তা করতেছিল না। তারপর হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাও ছিল 2006 সালে আর কি, এটা আর কি দিছিল আর কি, এর ফলে কিন্তু ইরানের ব্যবসা বাণিজ্য অনেক কমে যায়। তারপর হচ্ছে আপনার ওই যে 2010 সালে হচ্ছে আপনার যে ইরানকে আর কি, ইরানের উপর কঠোর আর কি বিধিনিষেধ আরোপ করা হয়, সুইফট থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। তারপর হচ্ছে আপনার ইরানের তেল রপ্তানিকে আর কি একটা করে আর কি, তাদের লক্ষ্য করে আর কি, এরা যাতে কম হয় আর কি। আর ইরানে হচ্ছে FDI কমে দেয় আর কি, যুক্তরাষ্ট্র ইরানে বিনিয়োগ না করার জন্য সবাইকে আর কি চাপ দেয়। এরপরে যে JCPOA হয়েছিল 2015 সালে আর কি, সেখান থেকে কিন্তু পরে বের হয়ে আসছিল ট্রাম্প আর কি, বলছিল যে হচ্ছে এখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কোনো কথা নেই, এটাতে আমরা থাকবো না আর কি। তারপর হচ্ছে কূটনৈতিক আলোচনা পুনরায় চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরে ব্যর্থ হয় আর কি। এখন গোপন আর হচ্ছে সামরিক পদক্ষেপ নিয়েছিল হচ্ছে আপনার USA এবং ইসরায়েল, ওই যে আপনার স্টাক্সনেট নামে একটা অত্যাধুনিক কম্পিউটার ভাইরাস, এটা হচ্ছে 2010 সালে এদিকে ইরানের নাতাশ পারমাণবিক হামলায় আর কি এটা আর কি ক্ষতিগ্রস্ত করছিল এর মাধ্যমে। তারপর ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ ইরানের যারা সায়েন্টিস্ট আছে তাদেরকে হত্যা করার মাধ্যমে ইরান কিন্তু মানে ইরানের যে ক্ষমতা এটাকে ছোটো করার চেষ্টা করা হচ্ছিল। আর হচ্ছে নাতানজ আর হচ্ছে ফোর্ডো যে আপনার হচ্ছে যে অবকাঠামোগুলো আছে এগুলোতে হামলা করা হয়েছিল কিন্তু। এখন ইরানি যুদ্ধের প্রেক্ষাপট কি, এটা হচ্ছে যে যে গালফ রাষ্ট্রগুলো চাচ্ছে যে হচ্ছে এখান থেকে ইরান হোক, তাহলে আমরা একটা ইরানের আর কি মানে মতাদর্শের সাথে আমাদের যুদ্ধ করতে হচ্ছে না। আর বিভিন্ন চাওয়ার ফলে এদিকে যুক্তরাষ্ট্র চাচ্ছে যে হচ্ছে ইসরায়েলের মানে কী বলে স্বার্থ রক্ষা করতে। তো এখান থেকে কিন্তু আর কি এরা সৃষ্টি হলো আর কি, এদিকে যে ইরানের যে প্রক্সি গ্রুপগুলো আছে এগুলোকে তারা নিষ্ক্রিয় করতে চায়। তো ইরানকে নিষ্ক্রিয় করলে তো ওরাও নিষ্ক্রিয় হয়ে যাবে, এটাও একটা সমস্যা, এটাও একটা তাদের আর কি। আর ইসরায়েল এদিকে হচ্ছে তাদের অফেন্সিভ রিয়েলিজম প্রয়োগ করে, অর্থাৎ হচ্ছে আপনার 1981 সালে আপনার ইরাকে, তারপর হচ্ছে 7 সালে হচ্ছে সিরিয়ার পারমাণবিক স্থাপনায় কিন্তু ইসরায়েল হামলা করছিল, এটাকে তারা বলে প্রিএমটিভ থ্রেট, অর্থাৎ আগে থেকে তারা এটাকে নির্মূল করার চেষ্টা করে। আর যুক্তরাষ্ট্রের উদ্যোগ হচ্ছে তারা এখন যেহেতু হচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের অনেক বিনিয়োগ আছে, তাদের সামরিক ঘাঁটি আছে, তারপর হচ্ছে তারা এখানে ব্যবসা বাণিজ্য করে, আবার পেট্রোডলার সেখান থেকে বিনিয়োগ করা হয় যুক্তরাষ্ট্রে। তো এগুলা সবগুলো স্বার্থ রক্ষা করার জন্য কিন্তু হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র ইরানকে চাপ দেয়, আবার যে পারমাণবিক বিস্তার রোধে তারা যে একটা নেতৃত্ব দিচ্ছে বিশ্বে সেটা ধরে রাখার জন্য, আবার ইরানের ইরানের আর কি প্রভাব রক্ষা মানে কমানোর জন্য। তারপর আর কি হতে পারে, তারপর যুক্তরাষ্ট্রের যে এবং যুক্তরাষ্ট্রের মিত্রগুলোর যে হচ্ছে কৌশলগত স্বার্থ রক্ষা করার জন্য, এগুলোর জন্য কিন্তু এইভাবে আর কি হয় আর কি। আর সামগ্রিক প্রেক্ষাপট এটা হচ্ছে একটা সিকিউরিটি ডিলিমা হচ্ছে আর কি এখানে, মানে সবাই সবার ভাবতেছে সবাই নিরাপদ না, এই জন্য সে তার আর কি শক্তি বৃদ্ধি করছে, এটা একটা সিকিউরিটি ডিলিমা তৈরি করছে। আর এখন অভ্যন্তরীণ সংকট ইরানে আর কি বিক্ষোভ, তো এই যে 2025 সালে কিন্তু ডিসেম্বর থেকে একটা ধরনের মূল্যস্ফীতি, তারপর হচ্ছে খাদ্য পণ্যের দাম বৃদ্ধির জন্য কিন্তু ভালো একটা বিক্ষোভ হচ্ছিল, কিন্তু ইরান সরকার কিন্তু সেটা শক্তভাবে দমন করছে, অনেক লোককে আর কি মারছে আর কি, যদিও সেগুলা কতটা ন্যায়সঙ্গত কিনা বা আসলেই মানে অত লোক মারছে কিনা এটা নিয়ে একটা ইয়ে আছে। আবার বিদ্রোহী কারা, এটাও একটা সমস্যা, কারণ অনেক পুলিশও মারা গেছে আর কি, যদিও এটা নিয়ে আর কি অতটা তথ্য পাওয়া যাচ্ছে না। তারপর হচ্ছে আপনার নিষেধাজ্ঞা ও যুদ্ধের প্রভাব, এখন হচ্ছে আপনার 2025 সালে হচ্ছে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাত আর কি হয়েছিল, তো সেখান থেকে কিন্তু ওই যে আপনার তেল রপ্তানি কমে গেছিলো, তারপর হচ্ছে আপনার অর্থনীতি ভাঙে যেতে শুরু করছিল আর কি। আর হচ্ছে সামাজিক সংকট আর মানবিক সংকটও দেখা গেছিলো, এরকম বিপুল পরিমাণ 50% মানুষ হচ্ছে মানুষের দারিদ্র সীমার নিচে ছিল, তারপর সরকারি দমনপীড়নও ছিল, এদিকে এদিকে বহিরাগতদের প্রভাব আর রাজনৈতিক আর কি সুযোগ ছিল, এটা ট্রাম্প এটাকে দেখছিল হচ্ছে রেজিম চেঞ্জের একটা অপরচুনিটি হিসেবে। আর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেখানে স্বল্প গোলার মধ্যে আছে আপনার হচ্ছে 300 থেকে 1000 কিলোমিটার হচ্ছে শাহাব 1, শাহাব 2, কিয়াম ফতে 110, এগুলো হচ্ছে। তারপর হচ্ছে আপনার মধ্যম পাল্লার ব্যালিস্টিকের ক্ষেত্রে মানে হচ্ছে শাহাব 3, তারপর হচ্ছে সিজিল, কোররম শহর, ইমাদ। আর নতুন উন্নয়ন হচ্ছে শহীদ হাজি কাসিম সুলাইমানি, খাইবার শেখান। তারপর হচ্ছে ফতে 1, ফতে 2 এগুলো হচ্ছে হাইপারসনিক আর কি। আর বিভিন্ন অঞ্চলে ইরানে কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি আছে, যেমন হচ্ছে আপনার খোররামবাদ, তারপর হচ্ছে পাঞ্চ, তারপর কেনাস, হাজিয়াবাদ, এগুলোতে কিন্তু মাটির নিচে অনেক জায়গায় কিন্তু এগুলো আছে আর কি। ডিটারেন্স বাই পানিশমেন্ট, তো হচ্ছে আপনার এই যে ইরান কিন্তু ডিটারেন্স বাই পানিশমেন্ট অবলম্বন করতেছে, এটা মানে হচ্ছে যাচ্ছে যে আপনি
সংঘাতে যারা আছেন তাদের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অর্থনৈতিক হোক বা হচ্ছে আপনার বাণিজ্যিক হোক সেগুলোকে আর কি পানিশ করা, অর্থাৎ এর মাধ্যমে মানে সামরিক স্থাপনায় আঘাত না করে আপনার হচ্ছে ওদেরকে যেখানে পানিশ করলে, যেখানে আঘাত করলে তাদের অনেক বেশি আর কি ক্ষতি হবে সেখানে আপনি ইয়ে করতেছেন আর কি। এটা হচ্ছে ডিটারেন্স বাই পানিশমেন্ট আর কি ইরান এখন অবলম্বন করতেছে। এদিকে হচ্ছে ইরান যুদ্ধের সূচনা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এখানে হচ্ছে অপারেশন রোয়ারিং লায়ন করছে আপনার ইসরায়েল, আর হচ্ছে অপারেশন এপিক ফিউরি করছে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে যুদ্ধ হচ্ছে আর কি। তো যুদ্ধের বৈশিষ্ট্য দেখি, এটা হচ্ছে আপনার প্রক্সি আর প্রত্যক্ষ সংঘাতের সমন্বয় আর কি। এখানে প্রত্যক্ষ সমন্বয় খুব একটু কম আর কি, আর প্রক্সিতে কিন্তু বেশি যুদ্ধ হচ্ছে আর কি। আর সামরিক আর হচ্ছে প্রযুক্তি নির্ভর কৌশল, এখানে হচ্ছে সামরিক আর কি কৌশল আছে, পাশাপাশি হচ্ছে তাদের যে কৌশলগত যে আর কি প্রযুক্তি, সেটাও কিন্তু এখানে মানে প্রযুক্তির খেলা হচ্ছে মেইনলি এখানে। যে আপনার হচ্ছে আয়রন ড্রোন, রেজিডেবল স্লিং, অ্যারো মিসাইল, এগুলো কিন্তু শাহেদ, তারপর হচ্ছে 130 ইরানের ড্রোন, এগুলোর মাধ্যমে একটা প্রযুক্তির একটা মোকাবেলা হচ্ছে এখানে। আর নিয়ন্ত্রিত উত্তেজনা অর্থাৎ ক্যালিবারেটেড এসকালেশন, যেটাকে বলা হয় ক্যালিবারেটেড এসকালেশন, অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে যুদ্ধ হচ্ছে আর কি, কোনো পূর্ণমাত্রার যুদ্ধ কিন্তু হচ্ছে না। আর তথ্য ও কূটনৈতিক প্রতিযোগিতা, যেটাকে বলা হয় ইনফরমেশন ওয়ারফেয়ার, যেটা হচ্ছে সবাই এরকম তথ্যের মাধ্যমে নিজেদের দিকে সবার জনমতকে আগ্রহ করার চেষ্টা করছে। আর এখানে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার হচ্ছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র অনেক হচ্ছে শক্তিশালী, এদিকে হচ্ছে ইরান কম শক্তিশালী, এই জন্য সে হচ্ছে প্রক্সি গোষ্ঠী তারপর ড্রোন হামলা করতেছে, গেরিলা আক্রমণ করতেছে, তাদের প্রক্সি নেটওয়ার্ক দিয়ে কাজ করাচ্ছে। এটা হচ্ছে একটা কি অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার হচ্ছে। আর হচ্ছে কি আপনার হচ্ছে এটাকে বললাম ক্যালিব্রেটেড এসকালেশন হচ্ছে আর কি, ঠিক আছে। আর এদিকে সংঘাতের মাধ্যমে মধ্যপ্রাচ্য বৈশ্বিক প্রভাব, তো অবশ্যই একটা সিকিউরিটি ডিলেমা তৈরি হয়েছে এখন। গালফের ইয়েগুলো দেখতেছে হচ্ছে তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করতেছে, আবার দেখতেছে হচ্ছে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতেছে, দেখতেছে যে আমেরিকার সহায়তা আসলে শুধু ইসরায়েলের দিকে, আমাদের দিকে কেউ কিছু করে না। তারপর ইরান যুদ্ধ, হরমুজ প্রণালীর ভূরাজনৈতিক প্রভাব, ওই যে আপনার তেল রপ্তানি ব্যাহত হচ্ছে, জ্বালানি যেটা আর কি 20% তেল কিন্তু এখান দিয়ে প্রভাবিত হয়। তো অর্থনৈতিক যুদ্ধে নতুন মাত্রা সৃষ্টি হচ্ছে এখানে, তেলের দাম বৃদ্ধি হচ্ছে, অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে, অর্থনৈতিক যুদ্ধ হচ্ছে আর কি। তো যুক্তরাষ্ট্র মৃত্যুযুদ্ধ কৌশলগত চাপ বৃদ্ধি পাচ্ছে, তারপর সংঘাতকে আঞ্চলিক থেকে বৈশ্বিক করা হচ্ছে আর কি। এখন মানে হরমুজ যখন বন্ধ হয়ে গেল, এটা কিন্তু তখন বিশ্বের একটা প্রবলেম হয়ে গেল। তারপর হচ্ছে সরবরাহ চেনে আর কি আপনার বিঘ্নিত করা হচ্ছে। আর ইরানের অসম যুদ্ধ আর কি, অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার এখানে চলছে আর কি। আর বৈশ্বিক অর্থনীতির ইনফ্লেশনারি প্রেশার আর কি, তো এর মাধ্যমে কিন্তু একটা ইনফ্লেশন হচ্ছে পুরো বিশ্বে আর কি। তো এখানে পাওয়ার পলিটিক্স আর ব্যালেন্স অফ আর কি, পাওয়ার পাওয়ার এখানে আর কি প্রসঙ্গ আর কি। এখন আন্তর্জাতিক আইন আর সার্বভৌমত্ব প্রশ্ন এখানে দেখা যাচ্ছে আর কি, অর্থাৎ স্টেট সোভারেন্টি আর কি ইরানের উপর হামলা করতেছে, নিজস্ব ভূখণ্ডের উপর হামলা করতেছে, এটা দেখা যাচ্ছে। আর বৈশ্বিক শক্তি প্রতিযোগিতার ক্ষেত্রে পরিবর্তন, এখানে চীন হচ্ছে এখানে একটা এখানে স্ট্র্যাটেজিক হেজিং যেটাকে বলা হয় আর কি, যেটা হচ্ছে মানে কোনো পক্ষে আর কি সাথে যুক্ত না হওয়া, সবার সাথে একটা বিকল্প সম্পর্ক করে রাখা। যেমন চীন হচ্ছে এদিকে ইরানের সঙ্গে তার হচ্ছে অর্থনৈতিক জ্বালানির সহযোগিতা আছে, আবার হচ্ছে এদিকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের সাথে তার কিন্তু বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে। সে হচ্ছে সৌদি সংযুক্ত আরব আমিরাতে, সে হচ্ছে বন্দরের সে বিনিয়োগ করছে। তো সব দিকে কিন্তু একটা হেজিং, যে স্ট্র্যাটেজিক হেজিং, সেটা বজায় রাখছে। আর রাশিয়ার ভূমিকা হচ্ছে এখানে সে পাওয়ার পলিটিক্স ধারণার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এখানে হচ্ছে তার জাতির স্বার্থ আর হচ্ছে প্রভাব বিস্তারের আন্তর্জাতিক পরিস্থিতি কাজে লাগাচ্ছে আর কি সেই পাওয়ার পলিটিক্সের মাধ্যমে। অর্থাৎ যে এই যে তার যে তেলের দাম কমে গেছিল কিন্তু রাশিয়ার মানে জ্বালানিতে সংকট পড়ছিল, কিন্তু এই যে যুদ্ধের ফলে কিন্তু তার তেলের দাম কিন্তু আরও চাহিদা পাইছে, ফলে রাশিয়ার যে আপনার রাজস্ব সেটা কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে। আর পাকিস্তানের অবস্থান হচ্ছে এখানে ব্যালেন্সিং আছে, যেহেতু ইরানের সঙ্গে তার বর্ডার আছে, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ভালো সম্পর্ক, সেটা ব্যালেন্সিং অবস্থায় আছে আর কি। আর তুরস্ক এখানে হচ্ছে নিউ অটোম্যান ফরেন পলিসি, এখানে হচ্ছে যে তুরস্কের যে ঐতিহাসিক বলয় পুনরুদ্ধার করবে, এমন রাজনীতি সক্রিয় থাকবে আর কি। যেহেতু নেটোর সঙ্গে সে সক্রিয় আছে, এই জন্য নেটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক আছে, আবার হচ্ছে ইরানের সঙ্গে সে এরকম সীমিত সহযোগিতা বজায় রাখছে আর কি, এভাবে তারা নিজেদের ইয়াবি বজায় রাখতেছে আর কি। এখন ইরান আপনার হচ্ছে ইরান এই যে যুক্তরাষ্ট্রের সংঘাতে আপনার হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রকৃত গতিবিধি কেমন হতে পারে। এই জ্বালানি বাজারে এখন অর্থনৈতিক সুবিধা পেতে পারে রাশিয়া, কারণ হচ্ছে তারা বেশি দামে বিক্রি করতে পারবে তেল। আবার কৌশলগত মনোযোগের পণ্য বিন্যাস, এখন এই যে স্ট্র্যাটেজিক ডিস্ট্রাকশন যেটাকে বলে, এখন সবাই এদিকে মনোযোগ দিচ্ছে, ফলে আপনার ইউক্রেন রাশিয়ার দিকে মনোযোগ দিচ্ছে না, এটা একটা স্ট্র্যাটেজিক ডিস্ট্রাকশন হতে পারে। আর মানবিক সামরিক ভারসাম্যে পরিবর্তন হতে পারে, ইউক্রেন এখানে দুর্বল হতে পারে কিন্তু, কারণ তাদের যেহেতু আপনার যুক্তরাষ্ট্রের তাদের প্রতিরক্ষা এখানে তাদের কাছে কাজ লাগতেছে না। তারপর হচ্ছে আপনার ইরান রাশিয়া সামরিক সহযোগিতা, এটা হচ্ছে আপনার ওই যে ইয়া করতে পারে আর কি, যে ইরান রাশিয়া যে হচ্ছে ইরান রাশিয়াকে দিল শাহেদ, আবার হচ্ছে আপনার রাশিয়া দিবে তাদেরকে এসি উত্থান 35, এর মধ্যে একটা সহযোগিতা হতে পারে। আর গোয়েন্দা তথ্য বিনিময় হাইব্রিড যুদ্ধ, এটা কিন্তু হাইব্রিড যুদ্ধ হচ্ছে, অর্থাৎ প্রক্সি নেটওয়ার্ক ইউজ করতেছে, আবার সামরিক ইউজ করতেছে, আবার ইনফরমেশন ইউজ করতেছে, এটা কিন্তু একটা হাইব্রিড ওয়ারফেয়ার আর কি বলা যেতে পারে। আর দ্বিমুখী কূটনৈতিক কৌশল আর প্রভাব বৃদ্ধি, অর্থাৎ একটা হেজিং স্ট্র্যাটেজি এখানে আছে, চীন রাশিয়া সবাই আর কি এখানে, চীন তারপর পাকিস্তান সবাই একটা হেজিং স্ট্র্যাটেজি কিন্তু অবলম্বন করতেছে। আর যুক্তরাষ্ট্রের শক্তি কিন্তু এরকম চ্যালেঞ্জ করা হচ্ছে, তার যে ব্যালেন্স অফ পাওয়ার, এটাকে আর কি সামনে আসতে আসতে হচ্ছে আর কি। তো চীনের ঝুঁকি কী কী এখানে হচ্ছে, এখানে হচ্ছে যে কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্স, অর্থাৎ মানে
আধুনিক রাষ্ট্রগুলো শুধুমাত্র সামরিক দিক থেকে আর কি শক্তিশালী মানে নির্ভরশীল নয়, এটা হচ্ছে জ্বালানি অর্থনৈতিক সব দিক থেকে শক্তিশালী মানে আপনার নির্ভরশীল হতে পারে না আর কি, এজন্য একে অন্যের উপর নির্ভর করতে হয়, এটা হচ্ছে কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্স। তো এখানে চীনের জন্য সুযোগ কী হতে পারে, চীনের জন্য সুযোগ হচ্ছে, আচ্ছা এখানে জিও ইকোনমিক্সটা বলে রাখি। জিও ইকোনমিক্স হচ্ছে কি, যে হচ্ছে কীভাবে রাষ্ট্রগুলো অর্থনৈতিক উপকরণকে ব্যবহার করে তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যবহার করে আর কি। আচ্ছা এখানে দেখে চীনের জন্য সুযোগ সমূহ কী কী আছে, তার জ্বালানি সরবরাহের কৌশলগত সুবিধা, সে এখন ওই যে ইরানের কাছ থেকে হচ্ছে কম দামে জ্বালানি আর কি কিনতে পারবে। তার মধ্যপ্রাচ্যে সে এখন একটা মধ্যস্থতাকারী হিসেবে আর কি আসতে পারে। তারপর হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সে হচ্ছে এখন ইরানে তার প্রভাব বাড়াতে পারবে। তার হচ্ছে এদিকে টাকিস্তান এদিকেও কিন্তু সে কিন্তু তার আর কি প্রভাব বাড়াতে পারবে, যদিও যুক্তরাষ্ট্রের এদিকে পাওয়ার একটু কমে যাচ্ছে। আর বিকল্প আর্থিক ব্যবস্থার বিস্তার, সে কিন্তু পেট্রো ইয়নের ব্যবস্থা করতে, পেট্রো ডলারের বাদ দিয়ে কিন্তু পেট্রো ইয়নের ব্যবস্থা করতে পারে, এটা কিন্তু জিও ইকোনমিক্সের একটা ধারণা আর কি, এখানে এটা দ্বারা এটা ব্যাখ্যা করা যায় আর কি। আর হচ্ছে সামরিক প্রযুক্তি, আর হচ্ছে প্রকৃতি যুদ্ধক্ষেত্রের পর্যবেক্ষণ, অর্থাৎ কী কী যুদ্ধ সে কি মানে সে কী সামরিক সরঞ্জাম ইউজ করতে, সেগুলো কিন্তু আপনার চীন দেখতেছে, এর পরিপ্রেক্ষিতে তারা ওভাবে আর কি ব্যবস্থা নেবে করে। আর চীনের ঝুঁকি কি, এখানে জ্বালানি সরবরাহ অনুষ্ঠিত আছে, তারপর হচ্ছে বিনিয়োগ আর অবকাঠামো প্রকল্প অনুষ্ঠিত আছে, যুদ্ধ বেশি হলে তো এরকম বিনিয়োগ হবে না। আর বাণিজ্যিক রুটে সরবরাহ চেন, চীনের কিন্তু এদিক দিয়ে কিন্তু আমদানি রপ্তানি দুটাই করে, এটা কিন্তু সমস্যা হবে চীনের জন্য। আর কূটনৈতিক ভারসাম্য রক্ষা করার চেন, যেখানে হচ্ছে চীন যে কোন পাশে এখন যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে, এই ভারসাম্য রক্ষা করা একটু কঠিন হবে আর কি। এখন এই যে যুদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের আধিপত্য আসার সম্ভাবনা আছে, প্রথমত তারা হচ্ছে আগের চেয়ে তাদের শক্তি হ্রাস পাইছে, এরকম হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে তাদের মানে আক্রমণ কিন্তু ইরানকে পুরোপুরি ইয়ে করতে পারেনি। আর আপনার হচ্ছে যুক্তরাষ্ট্রের যে নীতি আর কি, এটা হচ্ছে হেজেমনিক স্টেবিলিটি থিওরি, এটাকে চ্যালেঞ্জ করছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র কিন্তু আপনার ইসরায়েলের প্রতি বেশি আর কি তারা বেশি মনোযোগী হচ্ছে, তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে, এর ফলে কিন্তু তাদের যে হেজেমনি এটা কমে যাচ্ছে আর কি। আর বিভিন্ন অঞ্চলে কিন্তু এরকম বিনিয়োগের অনিশ্চয়তা দেখা দিচ্ছে আর কি, যুক্তরাষ্ট্র এরকম এই অঞ্চলে যদি স্থিতিশীল করতে না পারে তাহলে কিন্তু বিনিয়োগ হবে না, ফলে যুক্তরাষ্ট্রের যে আপনার সবাই যে পেট্রোডলারের মানে যে অর্থ যেটা আর কি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ হয় সেটা কিন্তু আর হবে না। আর হচ্ছে এখানে বহুমতের জোট দেখা যাচ্ছে আর কি, বিকল্প শক্তি উত্থান হচ্ছে আর কি, এখানে চীন মধ্যস্থকারী হচ্ছে, এটা কিন্তু আবার রাশিয়া শক্তিশালী হচ্ছে, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের কিন্তু প্রভাব কমে যাচ্ছে আস্তে আস্তে। তারপর হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র হচ্ছে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ছে, এটাকে বলে ওভার এক্সটেনশন, এদিকে ইউক্রেন, এদিকে হচ্ছে আপনার ভিয়েতনামে মানে ইয়েতে গেল আর কি, ভেনিজুয়েলাতে যুদ্ধ করলো, সব যুদ্ধে কিন্তু আর যুক্তরাষ্ট্রের কাছে মানে শক্তি ক্ষয় হচ্ছে। আবার হচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু হচ্ছে আবার খুব বেশি শক্তি দেখাতে পারছে না, কারণ এই যে আপনার ইরানে হামলা করলো তারপরেও কিন্তু হচ্ছে খুব বেশি লাভ হলো না, তো এটাও একটা আর কি তাদের নেগেটিভ দিক। আর বাংলাদেশের উপর প্রভাব কী করছে, যে জ্বালানি আমদানিতে সমস্যা হচ্ছে আমাদের, তারপর হচ্ছে আপনার মূল্যস্ফীতি হচ্ছে, আপনার হচ্ছে এগুলা বেশি দামে করতে হচ্ছে, রপ্তানি আমদানি রপ্তানি করতে হচ্ছে। আর বৈদেশিক বাণিজ্যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে এখানে আমাদের ভারসাম্য কমে যাচ্ছে। আর হচ্ছে সাপ্লাই চেইনে এরকম ডিস্ট্রাকশন হচ্ছে, তারপর রপ্তানি খাতের উপর চাপ বাড়ছে, এরকম আমাদের যেগুলো রপ্তানি করতাম, এর ফলে কিন্তু আমাদের এই যে যুদ্ধের ফলে কিন্তু আমাদের 6টা এয়ারলাইন্সের কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে। আবার ওই যে যে ওই মধ্যপ্রাচ্যে যে আমাদের শ্রমিকগুলো কাজ করে তারা কিন্তু ঠিকমতো তাদের যে রেমিটেন্স প্রদান আপনার হচ্ছে পাঠাতে পারছে না। আর হচ্ছে নেতিবাচক প্রভাব মোকাবেলা বাংলাদেশের করণীয় কী, করণীয় হচ্ছে আপনার অর্থনীতি, জ্বালানি, কূটনীতি আর নিরাপত্তায় আর কি করতে হবে। যেমন হচ্ছে আপনার জ্বালানি উৎস বহুমুখীকরণ, আর হচ্ছে এনার্জি সিকিউরিটি জোরদার করতে হবে, এনার্জি ডাইভার্সিফিকেশন করতে হবে, কৌশলগত মজুত করতে হবে, অর্থাৎ আগে থেকে একটু মজুত করে রাখতে হবে যাতে হচ্ছে সমকালীন সময়ে সমস্যা না হয়। সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা করতে হবে, ইনফ্লেশন কন্ট্রোল করতে হবে, একটু ভর্তুকি দিয়ে আর কি করতে হবে, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি বজায় রাখতে হবে। আর বৈদেশিক বাণিজ্য রিজার্ভ ব্যবস্থাপনা করতে হবে, প্রবাসী শ্রম বাজার সুরক্ষা করতে হবে, আর হচ্ছে আপনার কূটনৈতিক ভারসাম্য আর স্ট্র্যাটেজিক নিউট্রালিটি এটা বজায় রাখতে হবে, আর আঞ্চলিক আর বহুপক্ষী সহযোগিতা বজায় রাখতে হবে, বিভিন্ন শক্তিগুলো দিয়ে এটা আর কি করার আর কি নেগোশিয়েট করার ব্যবস্থা করতে হবে। আর ইরানের দৃষ্টিতে এটা হচ্ছে কি, যে হচ্ছে যে মোজাইক ডিফেন্স থিওরি, যেটা হচ্ছে মানে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ হয়ে তারা একটা এটাকে করবে আর কি, ডিসেন্ট্রালাইজ ওয়ারফেয়ার আর কি। 2001 সালে আফগানিস্তান, 2003 সালে ইরাকে থেকে তারা শিক্ষা নিচ্ছে আর কি এটা। আর ইরান অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্ট, এটা হচ্ছে যে বিভিন্ন প্রক্সি ওয়ার করা আর কি, এটা হচ্ছে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। তো এগুলো কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সম্পদ সংকট, তারপর হচ্ছে গোষ্ঠীগুলোর সামরিক ক্ষয়ক্ষতি, সিআর অবস্থান দুর্বল হয়ে পড়া, পাল্টা প্রতিক্রিয়া, তারপর হচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, সমন্বয় সংকট আর জটিল আর কি বৈচিত্র্য, এগুলোর জন্য দুর্বল হয়ে পড়ছে। আর অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, যেটা আগে বললাম, এখানে শক্তির অসমতা থাকবে, তারপর প্রচলিত যুদ্ধ পরিহার করা থাকবে আর কি, দুর্বলের উপরে আঘাত থাকবে।
দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু কৌশল থাকবে। আর গ্রেজন ওয়ারফেয়ার বলতে বোঝায় মানে হচ্ছে যে অসামঞ্জস্য ওয়ার থাকবে, সেখানে হচ্ছে যুদ্ধ শান্তির মধ্যবর্তী অবস্থায় পরিচালিত হয়, তো সরাসরি যুদ্ধ ঘোষণা না করেই সামরিক আর অসামরিক কৌশল ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে ফেলা, সেটা হচ্ছে আপনার গ্রেজন ওয়ারফেয়ার। তো ইরানের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার তারা ব্যবহার করবে, তাদের তো খুব বেশি গোলা বারুদ নাই আর কি। এটা হচ্ছে মাল্টি ফ্রন্ট বা ফরওয়ার্ড যে আর কি ডিফেন্স, অর্থাৎ প্রক্সিগুলোকে আগে দিয়ে তারা যুদ্ধ করবে, এদিকে ইরান তাদের বাসায় বসে থাকবে, এরকম আর কি। ধন্যবাদ।